হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোলের সেট নাম্বার 6। এর আগে আমি 1 থেকে 5 পর্যন্ত করিয়েছিলাম। মাঝখানে আমি তোমাদের অনেক ভিডিও দিতে পারিনি, তার কারণ আমি একটু এসআইআর এর কাজের জন্য বিজি ছিলাম। আজ আবার নিয়ে এসেছি সেট নাম্বার 6। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্বটি। তো একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর থেকে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব। সঠিক উত্তরটি হবে 4.2 আলোকবর্ষ। তাহলে পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব কত? 4.2 আলোকবর্ষ। পরের প্রশ্ন দেখো, 2 দাগ, চাঁদের মাটিতে কোনো শব্দ শোনা যায় না কারণ চাঁদে বায়ু নেই। চাঁদে বায়ু নেই, তার জন্য কোনো শব্দ শোনা যায় না। পরের প্রশ্ন দেখো, 3 দাগ, খ্রিস্ট জন্মের 200 বছর আগে কে বলেছিলেন পৃথিবী আসলে গোলাকার? সঠিক উত্তরটি হবে অপশন সি, এরাটোস্থেনিস। এরাটোস্থেনিস প্রথম বলেছিলেন যে পৃথিবী আসলে গোলাকার। পরের প্রশ্ন 4 দাগ, নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হলো। সঠিক উত্তরটি হবে অপশনে কর্কট ক্রান্তি রেখা। তাহলে নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে যেটা অবস্থিত সেটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা, আর দক্ষিণ গোলার্ধে যেটা অবস্থিত সেটাকে বলা হয় মকর ক্রান্তি রেখা। এটা মনে রাখবে, উত্তর গোলার্ধ কর্কট ক্রান্তি, দক্ষিণ গোলার্ধ মকর ক্রান্তি। পরের প্রশ্ন 5 দাগ, ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো। সঠিক উত্তরটি হবে অপশন বি, 82°30' পূর্ব। এই পূর্ব কথাটা অবশ্যই মনে রাখবে, তার কারণ পূর্ব না থেকে পশ্চিম থাকতে পারে, উত্তর থাকতে পারে, দক্ষিণ থাকতে পারে। তোমরা পূর্ব কথাটা মনে রাখবে, 82°30' পূর্ব। পরের প্রশ্ন দেখো 6 দাগ, হিমালয় কথার অর্থ হলো। সঠিক উত্তরটি হবে অপশন ডি, বরফের গৃহ। বরফের গৃহ হচ্ছে হিমালয় কথার অর্থ। এরপর দেখো 2 দাগ, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন, ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে ড্যাশ বলে? উত্তর লিখবে ধূমকেতু বলে। পরের প্রশ্ন 2 দাগ, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা ড্যাশ কিলোমিটার বেশি? উত্তর লিখবে 42 কিলোমিটার বেশি। পরের প্রশ্ন দেখো 3 দাগ, পদ্মা ও যমুনা নদীর মৃত প্রবাহ মেঘনা নামে পরিচিত। এখানে যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর যে বড় প্রশ্নগুলো ইম্পর্টেন্ট থাকবে সেগুলো আমি অবশ্যই বলে দেবো, খাতায় একটু নোট ডাউন করে রাখবে। পরের প্রশ্ন দেখো 4 দাগ, শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে। কি বলে? দুন বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এরপর দেখো 3 দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, তারারা মিটমিট করে কেন? তোমাদের টেক্সট বইয়ে 3 নম্বর পেজে রয়েছে, চলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তর, আমাদের পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল আছে। পৃথিবী থেকে বহু দূরে থাকা তারার আলো যখন এই বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায়। পৃথিবীর বায়ুস্তরের বাইরে মহাকাশ থেকে তারাদের দেখলে স্থির আলোর বিন্দুর মতোই দেখায়। এইটুকু লিখবে, এইটুকু লিখলেই 2 নম্বরে 2 নম্বর পাওয়া যাবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দিয়ে দেখ, পৃথিবীর পৃষ্ঠ চ্যাপ্টা সমতল বলে মনে হয় কেন? এটাও তোমাদের টেক্সট বইয়ে 16 নম্বর পেজে রয়েছে। দেখো উত্তরটা এখান থেকে লিখবে, বৃত্তচাপ যত বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আঁকা হয় তার বাঁকা ভাব বা বক্রতা তত কম হয়। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিলোমিটার। এত বড় ব্যাসার্ধের একটা বৃত্তের উপর দাঁড়িয়ে এর খুব সামান্য অংশই আমাদের চোখে পড়ে, তাই ভূপৃষ্ঠটা চ্যাপ্টা সমতল বলেই মনে হয়। এইটুকু লিখবে। চলো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতের চারদিকে কি কি আছে? তোমাদের টেক্সট বইয়ে 67 নম্বর পেজে রয়েছে, চলো উত্তরটা দেখিয়ে দেওয়া যাক। দেখো উত্তর, ভারতের রাজনৈতিক মানচিত্রটা দেখো। ভারতের উত্তর পশ্চিমে আছে পাকিস্তান, আফগানিস্তান। উত্তরে আছে চীন, নেপাল ও ভুটান। ভারতের পূর্ব দিকে দেখা যাবে মায়ানমার, বাংলাদেশ ও বঙ্গোপসাগর। পশ্চিমে রয়েছে আরব সাগর। একেবারে দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর ও শ্রীলঙ্কা। এইটুকু লিখবে, কেমন? পরের প্রশ্ন দেখো 4 দাগ, পর্বত গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের চারদিকে কি কি আছে, পর্বত গ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও। এই দুটো প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো উত্তর, পর্বত গ্রন্থি যে উঁচু জায়গা থেকে একাধিক পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয়
যেমন পামির গ্রন্থি থেকে কারাকোরাম ও হিমালয়ের মতো কয়েকটা পর্বতশ্রেণী নানা দিক থেকে বিস্তৃত হয়েছে, তাকেই বলা হয় পর্বতগ্রন্থি। এখান থেকে তোমরা পড়বে উপত্যকা, গিরিপথ, হিমবাহ, পর্বতশ্রেণী, পর্বতগ্রন্থি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 1 নম্বরের জন্য বা 2 নম্বরের জন্য। এরপর দেখো 4 দাগ, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন? তোমাদের টেক্সট বইয়ে 23 নম্বর পেজে রয়েছে। চলো দেখো উত্তর, যে পূর্ণবৃত্ত রেখা পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করা হয় তা হলো মহাবৃত্ত। এই হিসাবে নিরক্ষরেখাও 2টি দ্রাঘিমা রেখার মিলিত বৃত্তরেখা মহাবৃত্ত। তবে এছাড়া আরও অসংখ্য মহাবৃত্ত রয়েছে, পৃথিবীর উপর দিয়ে টানা যায়। এইটুকু লিখে দিবে। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দিয়ে দাগ, পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতোই বলতে কি বোঝো? দেখো তোমাদের টেক্সট বইয়ের 18 নম্বর পেজে খুব সুন্দর করে দেওয়া আছে। যতটুকু আমি দাগিয়েছি এতটুকুই পড়বে। পৃথিবী নিজের অক্ষের চারদিকে অনেক দ্রুত ঘোরে বলে উপর নিচ কিছুটা চাপা আর মাঝ বরাবর কিছুটা স্ফীত, তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। কমলালেবু বা ন্যাসপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতোই, যাকে ইংরাজিতে বলা হয় জিওড। এইটুকু লিখে দিবে, কেমন? পরের প্রশ্ন 3 দাগ, স্থানীয় সময় প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। এটা তোমাদের টেক্সট বইয়ে তেমন ভালো নেই, আমি অন্য একটা বই থেকে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। দেখো প্রমাণ সময় এবং স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য তোমাদের টেক্সট বইয়ে অতটা ভালো নেই, আমি অন্য একটা বই থেকে দেখিয়ে দিচ্ছি। তোমরা পারলে একটু স্ক্রিনশট করে নাও, নয়তো খাতায় একটু নোট ডাউন করে নাও। দেখো স্থানীয় সময় 1 ডিগ্রিতে 4 মিনিট বা 15 ডিগ্রিতে 1 ঘন্টা হারে স্থানীয় সময়ের পরিবর্তন হয়। তারপর দেখো প্রমাণ সময়, পৃথিবীব্যাপী সর্বনিম্ন প্রমাণ সময়ের পরিবর্তন হয় 7 ডিগ্রি 30 মিনিটে 30 মিনিট হারে। তারপর দেখো 2, স্থানীয় সময়ের ব্যবহার প্রায় নেই বললেই চলে। আর প্রমাণ সময় পৃথিবীব্যাপী ডাক, তার, রেল, বিমান প্রভৃতি বিভাগের কাজ প্রমাণ সময় ধরে চলে। তারপর দেখো 3 নাম্বার, একই দ্রাঘিমা বরাবর মোটামুটি স্থানীয় সময় একই হয়, আর প্রমাণ সময় একই দ্রাঘিমা বরাবর প্রমাণ সময় আলাদা হতে পারে। তারপর দেখো 4 নম্বর, কোনো দেশে স্থানীয় সময় অসংখ্য, আর প্রমাণ সময় কোনো দেশের প্রমাণ সময় একটি বা কয়েকটি। তারপর দেখো শেষ, জীবদের জৈবিক কাজকর্ম কোনো অঞ্চলের স্থানীয় সময় অনুযায়ী পরিচালিত হয়, আর প্রমাণ সময় মনুষ্য সৃষ্ট কাজকর্মগুলি প্রধানত প্রমাণ সময় অনুসারে করা হয়। এখান থেকে তোমাদের যেগুলো সুবিধার লাগবে, অর্থাৎ যেগুলো সোজা মনে হবে, সেই 2-3টা মুখস্থ করে নেবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো 4 দাগ, উত্তর ভারতের সমভূমি অঞ্চলের জনবসতি বেশি হওয়ার কারণ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো তোমাদের টেক্সট বইয়ের 72 নম্বর পেজে রয়েছে, এইখান থেকে লিখবে যেখানে আমি দাগ দিয়েছি লাল কালি দিয়ে, এই নদীগঠিত সমভূমি মাটি খুবই উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়। সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো, সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে। এই জায়গাটাতে লিখবে উত্তরের নদীগঠিত সমভূমি বা সমভূমি অঞ্চল। কেমন? একটু সাজিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। পরের প্রশ্ন দেখো 5 দাগ, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, চাঁদের পরিবেশ সম্পর্কে লেখো। দেখো তোমাদের টেক্সট বইয়ে রয়েছে খুব সুন্দর করে চাঁদের চারপাশটা অর্থাৎ আশপাশটা ভালো করে দেখে নেওয়া যাক। এটাই হচ্ছে পরিবেশ। কোথাও গাছপালা নেই, এবড়ো খেবড়ো জমি, ছোট বড় পাথর, গোল গোল বিশালাকার গর্ত, ধূসর ধুলোয় ভর্তি চারদিক। সূর্যের আলো পৌঁছতে পারে না, তাই পৃথিবী থেকে এগুলোকে চাঁদের গায়ে কালো কালো দাগের মতো দেখায়। আর আকাশটা আদৌ নীল নয়, ঘন কালো। বাতাস না থাকায় সূর্যের আলোর বিচ্ছুরণ হয় না, ফলে কোনো রং নেই। তোমরা এখান থেকে কয়েকটা লাইন লিখে দিবে, তাহলেই হবে। যেহেতু এখানে 4 নম্বরের জন্য বলেছে, বা 2 নম্বরে আসতে পারে, 3 নম্বরেও আসতে পারে, একটু ভালো করে পড়ে নেবে। তেমন ইম্পর্টেন্ট প্রশ্নটা নয়, তবু যদি আসতে পারে পরীক্ষায়। পরের প্রশ্ন দেখো 2 দাগ, পৃথিবী গোল, এই ধারণার প্রমাণগুলি দেখো। চলো এই প্রশ্নের উত্তরটা দেখিয়ে দিচ্ছি, 17 থেকে 18 নম্বর পেজে রয়েছে। দেখো দেওয়া আছে খুব সুন্দর করে তোমাদের বইয়ে, পৃথিবী গোল এই ধারণা প্রথম কাদের। এখান থেকে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এখান থেকে শুরু করে এই যে আমাদের কিন্তু পৃথিবী কি সত্যি পুরোপুরি গোল, এই যে পরীক্ষাটা দেওয়া আছে, জিওরটা দেওয়া আছে, জিওরটা অবশ্যই লিখবে।
তারপর দেখো পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার, এই অংশটাও লিখে দেবে, কেমন? যেহেতু 5 নম্বরের প্রশ্ন, একটু বড় করে লিখবে। পরের প্রশ্ন দেখো 3 দাগ, হিমাদ্রি হিমাচল হিমালয় সম্পর্কে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 71 নম্বর পেজে রয়েছে। দেখো উত্তর, হিমাদ্রি এই অংশের উচ্চতা সবচেয়ে বেশি। পর্বতশৃঙ্গগুলোতে সারা বছর বরফ জমে থাকে। এই অংশের মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ভারত নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর 3য় উচ্চতম পর্বতশৃঙ্গ। মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা শৃঙ্গগুলি হিমালয় এই অংশে অবস্থিত। এইটুকু লিখবে হিমাদ্রি। তারপর লিখবে হিমাচল। হিমাদ্রির দক্ষিণে অবস্থিত। জম্মু ও কাশ্মীর রাজ্যের পীরপাঞ্জাল আর হিমাচল প্রদেশের ধওলাধর পর্বতশ্রেণীর এই অংশে লক্ষ্য করা যায়। হিমাদ্রি হিমালয় ও পীরপাঞ্জালের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দার্জিলিং, মুসৌরি, মানালি, নৈনিতাল, সিমলা মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বহু পর্যটক প্রতি বছর এই পাহাড়ি শহরগুলিতে বেড়াতে আসেন। এইটুকু লিখবে হচ্ছে হিমাচল। এই হিমাদ্রি হিমাচল খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 4 দাগ, উৎস থেকে মোহনা পর্যন্ত গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গঙ্গা নদীর গতিপথ, সিন্ধু নদীর গতিপথ এবং ব্রহ্মপুত্র নদীর গতিপথ, এই 3টা গতিপথ অবশ্যই তোমরা পড়বে। দেখো উত্তর, গঙ্গা নদীর প্রথমেই দেওয়া আছে উৎস, 1 নম্বর পয়েন্টটা ওটা উৎস। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন। প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট লিখবে, উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। তারপর লিখবে 3 নম্বর পয়েন্ট, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে 2টি শাখায় ভাগ হয়েছে। 4 নম্বর পয়েন্ট লিখবে, প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে, অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই 4টা পয়েন্ট অবশ্যই লিখবে, তাহলে ফুল মার্কস পাবে, অর্থাৎ যত নম্বরের প্রশ্ন ঠিক ততটাই নাম্বার পাবে। তাহলে আজ রইল এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।